সো ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমরা লুইস ডট স্ট্রাকচার সম্পর্কে পড়েছি এবং লুইস ডট স্ট্রাকচার দেখেছি আমরা এর আগের ক্লাসে অবধি যে লুইস ডট স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা মেন প্রবলেম, লুইস ডট স্ট্রাকচারতে আমরা রেজোনেন্স স্ট্রাকচার লিখেছিলাম, বাট লুইস ডট স্ট্রাকচারের যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে আমরা মলিকুলটার স্ট্রাকচারটা আঁকতে পারছি, তাদের বন্ডটা কীভাবে হচ্ছে সেটা বুঝতে পারছি, সিঙ্গেল বন্ড নাকি ডবল বন্ড নাকি রেজোনেন্স স্ট্রাকচার অবস্থায় আছে নাকি ট্রিপল বন্ড সেটা বুঝতে পারছি, বাট ওই যে অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল শেপ, ওকে, যে সেটা লিনিয়ার হবে নাকি সেটা 3 ডাইমেনশনাল হবে নাকি সেটা টেট্রাহেড্রাল হবে মানে চতুস্তলক হবে নাকি পিরামিডাল হবে, ওই যে শেপগুলো সেই শেপগুলো সম্পর্কে কিন্তু আমরা ডাইরেক্ট আইডিয়া কিন্তু সেখান থেকে আমরা পাইনি। লুইস ডট স্ট্রাকচার থেকে মলিকুলের যে অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল শেপ, সেই অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল শেপ কিন্তু জানা যায় না। তো তার জন্য কি আছে, অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল শেপ জানার জন্য কিছু এক্সপেরিমেন্টাল মেথড আছে অবশ্যই, যে এক্সপেরিমেন্টাল মেথডের সাহায্যে পুরো একটা মলিকুলের অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল শেপ পাওয়া যাবে। যেমন সাম অফ দেম আমি নাম করতে পারি, যেমন আমরা বলতে পারি স্পেকট্রোস্কোপিক মেথড। ওকে, কি রয়েছে স্পেকট্রোস্কোপিক মেথড। ওকে, তো স্পেকট্রোস্কোপি মেথডের সাহায্যে এটা এই শেপ জানা যায়, অথবা কিছু এক্সরে, হ্যাঁ, সিঙ্গেল ক্রিস্টাল মেথড আছে, সিঙ্গেল ক্রিস্টাল মেথড এক্সরে ডিফ্রাকশনের সাহায্যে জানা যায়, সিঙ্গেল ক্রিস্টাল মেথড, এইসব কিছু এক্সপেরিমেন্টাল বিষয় রয়েছে। বাট আমরা এখানে অবশ্যই এক্সপেরিমেন্টের সাহায্যে সেটা নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা কি করব, আমরা একটা ডেফিনেট মডেলের কথা বলবো, যে মডেল থেকে বোঝা যাবে যে কোনো একটা মলিকুলার অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল শেপ কীরকম, এবং সেই মডেলটা থেকে আমরা দেখব যে যে এক্সপেরিমেন্টাল যে ফাইন্ডিং তার অ্যাকচুয়াল শেপের সেটা মিলে যাবে অবশ্যই। এবং সেই মডেলটার নামই হচ্ছে এখানে VSEPR থিওরি। ওকে, VSEPR থিওরি এর ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ওকে, VSEPR ফুল ফর্ম হচ্ছে যে ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ওকে, তার মানে বিষয়টা আসলে কি, আসলে ভ্যালেন্স সেলের যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রন পেয়ারগুলো রয়েছে, সেই ভ্যালেন্স সেলের ইলেকট্রন পেয়ারগুলো যে রিপালশনটা অনুভব করছে। ওকে, দ্য রিপালশন এক্সপিরিয়েন্স আমি এভাবে লিখতে পারি, দ্যাট ইজ the repulsion experienced by the valence cell electron pair, by the valence cell electron pair, ওকে, তো ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ারগুলো কীভাবে রিপালশন এক্সপিরিয়েন্স করে, সেই রিপালশন এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমরা মলিকুলসের শেপগুলোকে বলতে পারবো। এটাই হচ্ছে মেনলি ভিসেপিয়ার থিওরি নামে পরিচিত। ওকে, তো আমরা এখানে দেখব যে যখন আমরা কোনো একটা মলিকুলার লুইস ডট স্ট্রাকচার আঁকবো, বা এর আগে আমরা যখন কোনো একটা মলিকুলার লুইস ডট স্ট্রাকচার অলরেডি এঁকেছি, আমরা সেখানে দেখেছি বেসিক্যালি যে বিষয়টা, যে কোনো একটা লুইস ডট স্ট্রাকচারে একটা যে বন্ডিং ইলেকট্রন থাকে অর্থাৎ বন্ড পেয়ার থাকে, আর একটা যে লোন পেয়ার থাকতে পারে কখনো কখনো। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ H2 একটা মলিকুল আমরা এক্সাম্পল নিয়ে দেখেছি যে অক্সিজেনের উপরে কিছু লোন পেয়ার থাকে এবং হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের কিছু দুটো বন্ড পেয়ার রয়েছে। তেমনি অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি লোন পেয়ার রয়েছে, বন্ড পেয়ার রয়েছে। তো তো আমরা দেখতে পাবো যে লোন পেয়ার অর্থাৎ দুটো ইলেকট্রন থাকবে, আর বন্ড পেয়ার হলেও সেখানে দুটো ইলেকট্রন থাকবে, মানে কতগুলো ইলেকট্রন ডেনসিটির যে রিজিয়ন সেগুলো আমরা দেখতে পাবো, রিজিয়ন অফ ইলেকট্রন ডেনসিটি আমরা বলতে পারি। ওকে, তো আমরা একটা মলিকুলার যে লুইস ডট স্ট্রাকচার, সেই লুইস ডট স্ট্রাকচার যেটা মেনলি দেখতে পাবো সেটা হচ্ছে বন্ড পেয়ার দেখতে পাবো আর লোন পেয়ার দেখতে পাবো। তার মানে আমরা যেটা অ্যাকচুয়ালি দেখতে পাবো সেটা হচ্ছে রিজিয়ন অফ ইলেকট্রন ডেনসিটি। বন্ড পেয়ার হোক বা লোন পেয়ার হোক, সেটা অ্যাকচুয়ালি কি রিজিয়ন অফ ইলেকট্রন ডেনসিটি। ওকে, এটা আসলে কি না রিজিয়ন অফ ইলেকট্রন ডেনসিটি। রিজিয়ন অফ ইলেকট্রন ডেনসিটি হতে পারে বন্ডিং ইলেকট্রন পেয়ার আর লোন পেয়ার, হতে পারে কি না বন্ডিং ইলেকট্রন পেয়ার হতে পারে, আর কি হতে পারে লোন পেয়ার হতে পারে, যাই হোক না কেন আসলে সেগুলো কি, আসলে সেগুলো ইলেকট্রন ডেনসিটি রিজিয়ন। তো ওই যে ইলেকট্রন ডেনসিটি যে রিজিয়নগুলো থাকবে, সেটা বন্ড পেয়ার হোক বা লোন পেয়ার হোক, তাদের মধ্যে একটা রিপালশন কাজ করবে, কারণ ইলেকট্রন কি করবে, ইলেকট্রন ক্লাউড কি করবে, পরস্পরকে রিপালশন করবে। সেই রিপালশনের উপরে আমরা দেখব যে সেই রিপালশনের ফলে যে এনার্জি কনফিগারেশন সিস্টেমটা সেটা কখনো মিনিমাম হবে, মানে ম্যাক্সিমাম, মানে সবচাইতে অ্যাটমসগুলো সবচাইতে কোন পজিশনটা পছন্দ করবে যাতে করে তারা আর রিপালশন অনুভব না করে, মানে রিপালশনের ফলে তারা যে ম্যাক্সিমাম তাদের যে
লোকেশনটা হবে, সেই লোকেশনটা আমাদেরকে ডিসকাস করতে হবে। ওকে, তো আমরা কয়েকটা এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো যে কীভাবে এটা করা যেতে পারে। সাপোজ একটা ভেরি সিম্পল এক্সাম্পল নিয়ে আমি এটা স্টার্ট করতে চাইবো। যেমন আমরা যদি একটা মলিকুলস বলি, ফর এক্সাম্পল AB2 টাইপের। ওকে, সাপোজ আমাদের কাছে একটা মলিকুল রয়েছে AB2। ওকে, তো সাপোজ এই লুইস ডট স্ট্রাকচারটা হচ্ছে, সাপোজ এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে যে A এবং B হচ্ছে যে দুটো অ্যাটম, আলাদা অ্যাটম। তো সাপোজ আমরা লুইস ডট স্ট্রাকচারটা এইভাবে এঁকেছি, সাপোজ AB, সাপোজ আমি রাফলি এইভাবে লুইস ডট স্ট্রাকচারটা এঁকেছি। তো এখানে ধরে নিচ্ছি যে কোনো রকম লোন পেয়ার নেই, তাহলে কি হবে, জাস্ট এই বন্ড পেয়ার এবং বন্ড পেয়ারগুলোর মধ্যে এইটা একটা ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন, এইটা একটা ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন। তাহলে এদের দুজনের মধ্যে কী হবে, রিপালশন কাজ করবে। তাহলে রিপালশনটা, তাহলে ম্যাক্সিমাম রিপালশনটা যত কাছে থাকবে তত রিপালশন বেশি হবে। তাহলে রিপালশন কাজ করার পরে ম্যাক্সিমাম এদের যে অবস্থানটা হবে সেটা কি হবে, কোন জায়গায় গেলে তারা আর রিপালশন অনুভব করবে না, ম্যাক্সিমাম রিপালশন কোথায় গেলে অনুভব করে যাবে, যে এ যদি আমি একদম একদম ডাইরেক্টলি একদম এইভাবে যদি দুটো বি অ্যাটমকে রাখি, অর্থাৎ যদি এরা পরস্পরের সঙ্গে অপোজিট ডিরেকশন, অপোজিট অবস্থানে থাকে, তাহলে এদের মধ্যে যে এই যে রিপালশনটা, সেই রিপালশনটা ম্যাক্সিমাম অবস্থায় পৌঁছাবে এবং সেই মুহূর্তে এর অ্যাঙ্গেলটা হবে অবশ্যই 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তখন এই মলিকুলটার স্ট্রাকচারটা আমি বলতে পারবো লিনিয়ার স্ট্রাকচার। এই মলিকুলটার স্ট্রাকচারটা আমি কি বলতে পারবো, দিস ইজ আ লিনিয়ার স্ট্রাকচার মলিকুল। দিস ইজ আ লিনিয়ার স্ট্রাকচার মলিকুল। ওকে, রৈখিক গঠন। তাহলে আমরা এর অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল শেপটা কিন্তু লুইস ডট থেকে পাচ্ছিলাম না, কারণ লুইস ডট থেকে আমরা যদি এইভাবে মলিকুলসটাকে লিখি সেটাও ঠিক, আমরা যদি লুইস ডট থেকে এইভাবে মলিকুলসটাকে লিখি সেটাও ঠিক। বাট আমাদের ভ্যালেন্সের ইলেকট্রন রিপালশন থিওরি বলছে যে যেহেতু এখানে ইলেকট্রন ডেন্সিটি রয়েছে, তাদের মধ্যে একটা রিপালশনের ফলে তাদের অবস্থানটা কোথায় হবে, এইখানে হবে, যাতে করে তাদের মিনিমাম এনার্জি কনফিগারেশন হয়। কারণ যত বেশি রিপালশন হবে না, তত কি হচ্ছে, এনার্জি ইনক্রিজ করবে, সিস্টেমের এনার্জি ইনক্রিজ করবে। তাহলে এইখানে যদি আমরা কি বলেছিলাম যে অ্যাট্রাকশনের জন্য কি হয়, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে, আর রিপালশন হলে কি হবে, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে। তাহলে এমন অবস্থানে বি অ্যাটমগুলো থাকতে চাইবে যে অবস্থানে থাকলে তাদের আর রিপালশন অনুভব করবে না, এবং অবশ্যই সেটা হচ্ছে এই পজিশনগুলোর সবচাইতে কারেক্ট। যত বেশি অ্যাঙ্গেলে তারা থাকবে তত কি হবে, তত তাদের মধ্যে রিপালশনটা কম হবে, এবং সেই অবস্থায় কি হবে, তাদের এনার্জিটা সবচাইতে মিনিমাম লোয়েস্ট এনার্জি কনফিগারেশন হবে, এবং সেই স্ট্রাকচারটা তাদের থাকতেই তারা পছন্দ করবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে AB2 টাইপের যে মলিকুলসগুলো হবে তাদের এরকম লিনিয়ার স্ট্রাকচার থাকবে। তাহলে প্রথমে আমাদের কিন্তু কাজ হবে তার লুইস ডট স্ট্রাকচারটা অঙ্কন করা, যেটা আমি আগের ক্লাসে বলে দিয়েছি যে কীভাবে লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করতে হবে। একবার যদি কেউ লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করে ফেলতে পারে এবং যদি বন্ড প্যার এবং লোন প্যারগুলোকে দেখতে পায়, বা বন্ড প্যার এবং লোন প্যারগুলোকে আইডেন্টিফাই করতে পারে, এবং তারপর যদি দেখে যে কীভাবে অ্যাটমগুলো অবস্থান করলে তাদের রিপালশনটা মিনিমাম অবস্থায় পৌঁছাচ্ছে, মানে আর রিপালশন অনুভব করার সম্ভাবনা নেই, সেটাই হবে তাদের অ্যাকচুয়াল জিওমেট্রিক্যাল শেপ। ওকে, তাহলে দিস ইজ আ ভেরি সিম্পল মলিকুলস, যেটা হচ্ছে AB2 টাইপের। এরকম ধরনের মলিকুল আমরা ফর এক্সাম্পল পেতে পারি আমরা কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো সাপোজ আমাদের কাছে একটা মলিকুলস রয়েছে CO2, কার্বন ডাইঅক্সাইড। আমরা এর আগেই কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট স্ট্রাকচার এঁকেছি, এবং লুইস ডট স্ট্রাকচার ঠিক এরকম O ডবল বন্ড C ডবল বন্ড O, এবং এখানে আমরা দেখেছিলাম যে দুটো করে লোন পেয়ার ছিল অক্সিজেনের উপর। ওকে, তো তাহলে এই অক্সিজেন এবং এই অক্সিজেনের যে এইখানে যে এদের ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন এবং এই স্থানে যে ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন, এই ইলেকট্রন ডেন্স রিজিয়নগুলোকে কী করবে, পরস্পরকে রিপালস করবে, এবং পরস্পরকে রিপালস করার ফলে তা যদি এইভাবে অপোজিট অবস্থান থাকে, মানে এদের মধ্যে যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, অর্থাৎ এদের লিনিয়ার স্ট্রাকচার হলে এরা সবচাইতে স্টেবল অবস্থায় থাকবে এবং মিনিমাম এনার্জি কনফিগারেশন অ্যাচিভ করতে পারবে। ওকে, তাহলে আমি বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইডের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা অবশ্যই লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার। ওকে, কিন্তু আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেমন এখানে যেমন BF3 যদি আমি এক্সাম্পল নিই সাপোজ। ওকে, নাম্বার 2, সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি BF3। ওকে, তাহলে BF3 আমাকে প্রথমে কী করতে হবে, লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করতে হবে। আমি লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করার যে প্রসেস সেটা বলেছিলাম। প্রথমে কী করতে হবে, ভ্যালেন্সিয়াল ইলেকট্রনগুলো নির্ণয় করতে হবে। তাহলে বোরনের বাইরের কক্ষে আমরা করে জানি 3টা ইলেকট্রন থাকে, ভ্যালেন্স 3টা থাকে। আচ্ছা, ফ্লোরিনের 7টা থাকে বাইরের কক্ষে, তাহলে 3টা ফ্লোরিন অ্যাটম আছে, তাহলে 3 × 7 21 হবে। তাহলে 21 3 24, 2 × 4 ভ্যালেন্স ইলেকট্রন আছে। তাহলে আমাদের সেন্ট্রাল অ্যাটম কাকে ধরবো এখানে, বি হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটম। তাহলে 3টে ফ্লোরিন এইভাবে থাকতে পারে, সাপোজ এফ 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 আমি এভাবে লিখলাম। তাহলে এদের মধ্যে একটা প্রথমে কী করবো, সিম্পল সিঙ্গেল বন্ড করবো। তাহলে একটা সিঙ্গেল বন্ড মানে কি 1 2 3 3 দুগুণে 6টা, তাহলে 3 × 2 মানে 6টা ইলেকট্রন ব্যবহার হয়ে গেছে। তাহলে বাকি কটা থাকছে, 24 থেকে 6 বাদ দিলে 18টা ইলেকট্রন থাকছে। সেই 18টা ইলেকট্রন কী হবে, এর অষ্টক পূর্তি ঘটানোর জন্য যতগুলো লাগবে দিতে হবে। তাহলে এই দুটো রয়েছে অলরেডি, তাহলে আর 6টা আমরা দেবো এখানে। তাহলে সিমিলারলি এখানেও 6টা দেবো, আবার এখানেও 6টা দেবো।
ছটা দেবো, তাহলে কত আছে 318টা অলরেডি আমি দিয়ে ফেলেছি। এবং এখন যদি দেখি বোরন এর অষ্টকপূর্তি ঘটেছে কিনা, আমরা দেখতে পাচ্ছি 2 2 4 2 6 অষ্টকপূর্তি ঘটেনি। তাহলে এই ধরনের মলিকুলসগুলোকে আমরা বলেছি BF3। এই মলিকুলসগুলো কি বলবো আমরা আমরা অক্টেট ডেফিসিয়েন্ট মলিকুল, এরা অষ্টক অসম্পূর্ণ রয়েছে, অক্টেট ডেফিসিয়েন্ট মলিকুল আমরা বলতে পারি, অক্টেট ডেফিসিয়েন্ট মলিকুল, অষ্টকপূর্তি ঘটেনি। বাট এটাই এর মলিকুলার স্ট্রাকচার। এখন যদি আমরা দেখি যে কতগুলো আমাদের ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন রয়েছে এখানে, এখানে ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন রয়েছে, এই একটা ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন রয়েছে, এই একটা ইলেকট্রন ডেন্স রিজিয়ন রয়েছে, এই একটা ইলেকট্রন ডেন্স রিজিয়ন রয়েছে। তাহলে এরা কি করবে, এই ইলেকট্রন ডেন্স রিজিয়নগুলো কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে এরা যদি পরস্পরকে বিকর্ষণ করে তাহলে নিশ্চয়ই এই ফ্লুরিন আর এই ফ্লুরিন পরস্পর থেকে সরে যেতে চাইবে, সিমিলারলি এই ফ্লুরিন এবং এই ফ্লুরিনও পরস্পর থেকে সরে যেতে চাইবে। তাহলে এরা কিভাবে কনফিগার করলে, কিভাবে অবস্থান করলে লোয়েস্ট রিপালশন অনুভব করবে, মানে 3টে ফ্লুরিন অ্যাটম বোরনের চতুর্দিকে এরমভাবে অবস্থান করতে হবে যাতে করে এদের মধ্যে অ্যাঙ্গেলটা সবচাইতে বেশি হয়। যেমন এইখানে দুটো থাকলে এদের মধ্যে সবচাইতে বেশি অ্যাঙ্গেল হচ্ছিল কত 180 ডিগ্রি। তাহলে 3টে ফ্লুরিন এমনভাবে অবস্থান করবে যাতে এদের মধ্যেকার কোনটা সবচাইতে বেশি হয়। তাহলে আমি যদি এরকমভাবে ভাবি, আমি একটা সার্কেল যদি ভাবি, এরকম একটা সার্কেলের কথা যদি ভাবি, ওকে, তো এই সার্কেলটার মাঝখানে যদি আমি বলি বি, তাহলে কি হবে, এফগুলো যদি এরকমভাবে থাকে, সাপোজ এরকমভাবে থাকে, হ্যাঁ, মানে দিস টাইপ, এটা বোরন অ্যাটম, বোরনের চারদিকে আমি যদি একটা সার্কেল এইভাবে কল্পনা করি, তাহলে 3টা বোরন অ্যাটম সব থেকে বেশি অ্যাঙ্গেলে এইভাবে থাকতে পারবে, ওকে, এফ এফ এফ। তবে কি হবে, রিপালশনটা সবচাইতে কম হবে, মানে যদি এইভাবে থাকতে পারে। তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত, পুরো 360 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এগুলো 120 ডিগ্রি করে হবে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ওকে। তাহলে এর স্ট্রাকচারটা কি হচ্ছে, ট্রাইগোনাল প্ল্যানার হয়ে গেল, ট্রাইগোনাল প্ল্যানার, ওকে। কারণ একটা এই ট্রাইগোনালের মধ্যে আছে, একটা প্লেনে অবস্থিত হচ্ছে, তাহলে এইটার স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, এবং এদের মধ্যবর্তী যে কোণগুলো সেটা হচ্ছে যে ট্রাইগোনাল প্ল্যানার, ওকে, এবং মধ্যবর্তী কোণগুলো কত 120 ডিগ্রি করে, ওকে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি লুইস ডট স্ট্রাকচারটার সঙ্গে যখন আমরা ভ্যালেন্স সেল ইলেকট্রন রিপালশন থিওরিটাকে আমরা অ্যাড করছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমার এই অ্যাকচুয়ালি যে জিওমেট্রিক্যাল শেপটা, সেই জিওমেট্রিক্যাল শেপটা আমরা পাচ্ছি। বাট এটা এতটা ইজি নয় যখন 3 ডাইমেনশনাল শেপগুলো হবে, এগুলো যেহেতু 2 ডাইমেনশনাল শেপ, আমি এখন যতগুলো আলোচনা করলাম, CO2 বলি বা BF3 বলি, একটা লিনিয়ার স্ট্রাকচার হয়েছে, আর একটা প্লেনার স্ট্রাকচার হয়েছে, ট্রাইগোনাল হোক, বাট স্ট্রাকচারটা কি প্লেনার স্ট্রাকচার হয়েছে। প্লেনার স্ট্রাকচার হলে যতটা বুঝতে আমাদের সুবিধা হয়, কিন্তু যদি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার হয়, লাইক টেট্রাহেড্রাল, হ্যাঁ, ট্রাইগোনাল বাইপিরামিড, যদি এরকম ধরনের ট্রাইগোনাল পিরামিড এরকম ধরনের যদি হয়, তাহলে কিন্তু সেটা বুঝতে তুলনামূলকভাবে একটু ডিফিকাল্ট। তো আমি সেই জন্য কতগুলো মডেল ব্যবহার করবো অবশ্যই। তাহলে আমরা নেক্সট এক্সাম্পল নেবো মিথেন, ওকে, মিথেন। তাহলে মিথেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমে আমি লুইস ডট স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি, তারপর আমি এটা বোঝানোর চেষ্টা করব। সাপোজ আমার কাছে CH4 আছে, মিথেন। নেক্সট এক্সাম্পল 3, CH4। তাহলে এর যদি আমি যদি স্ট্রাকচারটা আঁকি, ভেরি সিম্পল, যে এখানে কার্বনের বাইরের কক্ষে রয়েছে 4টা, আর হাইড্রোজেনের 4টা, 4 + 4 8টা ভ্যালেন্স ইলেকট্রন, 8টা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, ওকে। তাহলে যদি আমার সেন্ট্রাল অ্যাটমটা কার্বন হয়, তাহলে 4টা হাইড্রোজেন এইভাবে থাকবে, H H H H। এতে করে কি হলো, হাইড্রোজেনগুলো ডুপ্লেট হয়ে গেল, আর কার্বনটা কি হলো, অষ্টকপূর্তি ঘটে গেছে, কারণ 2 2 4 2 6 2 8, 8টা ইলেকট্রন হয়ে গেছে, ওকে। তাহলে এটা স্ট্রাকচার, এখানে কোনো লোন পেয়ার নেই, ওকে। তাহলে আমরা এরকমভাবে ভাবতে পারি যে 4টা হাইড্রোজেন আমাদের এইভাবে থাকতে পারে। একটা যদি আমরা সার্কেলের কথা ভাবি, ওকে, তো এই সার্কেলটার যদি এরকম 4টা পজিশনে, তারপর এখানে একটা F দিলাম, H দিলাম, এখানে একটা H দিলাম, এখানে একটা H দিলাম, এখানে একটা H দিলাম, মাঝখানে আমরা C দিলাম, কার্বন। তাহলে কি হবে না, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি করে হচ্ছে, ওকে। তাহলে কি এইটা আমরা বলতে পারি যে মিথেন এটা অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল স্ট্রাকচার? এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে এইটা মিথেনের জিওমেট্রিক্যাল স্ট্রাকচার নয়, এবং দেখা যাচ্ছে এই কোণগুলো 90 ডিগ্রি তো নয়ই, বরঞ্চ এই কোণগুলো হচ্ছে 109.5 ডিগ্রি। তার মানে 4টা হাইড্রোজেন পরমাণুকে নিয়ে, মিথেনের চারপাশে 4টা হাইড্রোজেন পরমাণুকে, সি এর চারপাশে 4টা হাইড্রোজেন পরমাণুকে নিয়ে আরও এমন কোনো কনফিগারেশন তৈরি করা যাচ্ছে যেখানে এদের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে, এবং সেটা হবে ত্রিমাত্রিক একটা গঠন। তাহলে যদি সেই পসিবিলিটিটা থাকে, তাহলে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচার হবে অ্যাকর্ডিং টু ভ্যালেন্স ইলেকট্রন রিপালশন থিওরি। তার কারণ হচ্ছে এই অ্যাটমগুলো সেই অবস্থানে থাকতে চাইবে, আমি আবার বলছি, যেখানে মিনিমাম রিপালশন অনুভব করবে,
তার মানে কি করতে হবে, ওদের মধ্যবর্তী যে কোণগুলোকে, সেই কোণগুলোকে বেশি হতে হবে বা বড় হতে হবে, সব থেকে বড় যতটা সম্ভব। যদি 109.5 ডিগ্রি বা এটা 109 ডিগ্রি 28 মিনিটের কাছাকাছি বা 30 মিনিট বা 28 মিনিটের কাছাকাছি যেটাকে বলা হয় 109 ডিগ্রি 28 মিনিট বা 109 ডিগ্রি 30 মিনিট, দ্যাট মিনস 109.5 ডিগ্রি। তো সেইটা আমরা কী করে অ্যাচিভ করবো, তার জন্য আমি একটা ত্রিমাত্রিক একটা ডায়াগ্রাম মডেল দেখিয়েছি। এরকম অ্যাকচুয়ালি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি সেন্টার অ্যাটমটা সি থাকে আর এখানে একটা এইচ রয়েছে, ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এইচ রয়েছে, এখানে একটা এইচ রয়েছে, এখানে একটা এইচ রয়েছে, এখানে একটা এইচ রয়েছে। এই যে শেপটা, এই শেপটা আসলে কি, এই শেপটা আসলে টেট্রাহেড্রাল। এই শেপটার নাম হচ্ছে কি, এই যে টেট্রাহেড্রাল শেপ, ত্রিমাত্রিক টেট্রা, চতুস্তলক। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তার সিম্বলিক ডায়াগ্রামটা আমরা এইভাবে আঁকতে পারি যে এই দুটো হাইড্রোজেন দেখা যাচ্ছে, একটা হাইড্রোজেন কি এই প্ল্যানেট থেকে বাইরের দিকে আসছে, যেটাকে আমরা সলিড লাইন দিয়ে দেখিয়েছি, এটা কি এই প্ল্যানেট থেকে বাইরের দিকে আসছে, আর এটা কি এই প্ল্যানেট থেকে ভেতরের দিকে যাচ্ছে, এই হাইড্রোজেনটা যেটা দেখিয়েছি ড্যাশ লাইন দিয়ে। ওকে, তো অনেকে এটা এইভাবে প্রকাশ করে, জাস্ট এরকম। এই দুটো একই প্লেনে থাকবে, এই দুটো এইচ, ওকে, এই দুটো এইচ একই প্লেনে আছে, এরা এরা এখানে যে প্লেনটা গঠন করেছে সেই প্লেনটা সেম প্লেন। ওকে, এরা একই প্লেনে থাকবে, এই দুটো এইচ, এই দুটো এইচ একই প্লেনে আছে এই প্লেনটাতে। ওকে, এটা সেম প্লেন, বাট এই এইচটা কি হয়েছে, এই প্লেনের থেকে ভেতরের দিকে গেছে, আর এই এইচটা কি হচ্ছে, এই প্লেনের থেকে বাইরের দিকে আসছে। তাহলে যেটা ভেতর দিকে গেছে, যেটাকে এই এইচটা দেখানো হয়েছে, সেটা আমরা এরকম ড্যাশ লাইন দিয়ে সাধারণত দেখিয়ে থাকি, আর এই এইচটা যেটা, সেটা আমরা এরকম ভাবে সলিড লাইন দিয়ে দেখাই। ওকে, তো এইভাবে আমরা হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে মিথানের স্ট্রাকচারটা এইভাবে দেখাই, বাট এর অ্যাকচুয়াল স্ট্রাকচার যদি মডেলটা বলি, তাহলে এটা এবং এই স্ট্রাকচারটা কি টেট্রাহেড্রা। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে যদি কোনো একটা পরমাণু বাকি চারটা অ্যাটমকে ধরে রাখে, বাকি চারটা পরমাণুকে ধরে রাখে, তাহলে তাদের মিনিমাম এনার্জি কনফিগারেশন একমাত্র এই টেট্রাহেড্রাল শেপে পাওয়া যাবে, এবং যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 30 মিনিট বা 109.5 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 109 ডিগ্রি 28 মিনিটের কাছাকাছি। সেটাকে অনেক বইতে 109 ডিগ্রি 28 মিনিটও লেখা থাকবে বা 109.5 ডিগ্রি লিখতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে মিথানের স্ট্রাকচার। কিন্তু আমি যদি নেক্সট অ্যামোনিয়ার স্ট্রাকচারে যাই, যেটা হচ্ছে NH3, তাহলে কীরকম পাবো দেখা যায়, তাহলে টেট্রাহেড্রাল হলো। তাহলে যদি আমি অ্যামোনিয়া স্ট্রাকচারে যাই, ওকে, অ্যামোনিয়া হচ্ছে NH3। তো এইখানে কি হয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হয়, এই যদি আমরা স্ট্রাকচার আঁকি, দেখবো যে এই নাইট্রোজেনের উপরে কি হবে, একটা লোন পেয়ার থাকে। আমরা দেখেছি অ্যামোনিয়ার লুইস ডট স্ট্রাকচার এঁকে, যে এখানে কি হবে, আমি লুইস ডট স্ট্রাকচারগুলো প্রথম থেকে আঁকছি নি, লাগিয়ে এঁকে রেখেছি। এই যদি আমরা লুইস ডট স্ট্রাকচার আঁকি, আমরা দেখতে পাবো যে এইখানে একটা হচ্ছে লোন পেয়ার থাকবে, লোন পেয়ার। তাহলে আলটিমেটলি এখানে কি একটা ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন রয়েছে। আমরা কি বলেছি যে ইলেকট্রন ডেন্সিটি রিজিয়নটা বন্ড পেয়ারও হতে পারে, লোন পেয়ারও হতে পারে। তাহলে আগের যে এক্সাম্পলগুলো নিয়েছিলাম, কোথাও আমাদের লোন পেয়ার থাকেনি, শুধু বন্ড পেয়ার ছিল, কাজে আমরা বন্ড পেয়ারের রিপালশনগুলোই দেখছিলাম। কিন্তু যখনই এখানে একটা লোন পেয়ার থাকবে, তাহলে এখানে যে ইলেকট্রন ডেন্স যে রিজিয়নটা হবে, সেই ইলেকট্রন ডেন্স রিজিয়নটা লোন পেয়ার বটে, আর এগুলো কি, এগুলো হচ্ছে বন্ড পেয়ার বটে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি শেপটা হওয়া উচিত কি, চারটা যদি রিজিয়ন থাকে ইলেকট্রন ডেন্স রিজিয়ন, যেটা আমরা মিথানের ক্ষেত্রে দেখলাম যে চারটা যদি ইলেকট্রন ডেন্স রিজিয়ন থাকে, তারা সবচাইতে স্টেবল কনফিগারেশন অনুভব করছে যদি টেট্রাহেড্রাল শেপ হয়, তাদের রিপালশনটা সবচাইতে কম হচ্ছে, মিনিমাম এনার্জি কনফিগারেশন হচ্ছে, এবং তারা সেই পজিশনটাকে স্টেবল পজিশন হিসেবে পাচ্ছে, হ্যাঁ, ফিল করছে। তাহলে নেক্সট এক্ষেত্রে আমাদের চারটা রিজিয়ন আছে, কিন্তু চারটা ইলেকট্রন ডেন্স রিজিয়ন আছে। ওকে, তাহলে এদের মধ্যেও কি হবে, এদের মধ্যেও সেম কাইন্ডস অফ স্ট্রাকচার হওয়া উচিত। কিন্তু যেহেতু এইদিকে কোনো অ্যাটম নেই, কাজে স্ট্রাকচারটা ডিসাইড করবে এই তিনটে হাইড্রোজেন দিয়ে, বাট স্ট্রাকচারটা হতে সাহায্য করবে কিন্তু চারটা বন্ডে। মানে এর স্ট্রাকচারটা হওয়া উচিত টেট্রাহেড্রাল, যেহেতু এখানে আমার লোন প্যাডটা রয়েছে, এবং টেট্রাহেড্রাল লোন প্যাডটার জন্য যদি, যেমন মিথানের ক্ষেত্রে ছিল এইদিকে একটা হাইড্রোজেন ছিল, তাহলে এখানে একটা হাইড্রোজেনের পরিবর্তে কি আছে, একটা লোন পেয়ার আছে। তাহলে সেকেন্ড থিং যেটা হবে, যদি টেট্রাহেড্রাল শেপের টেট্রাহেড্রালের একটা বাহু নেই, আমি ধরতে পারি এই বাহুটা নেই, তাহলে তিনটে আছে একটা নেই, সেখানে লোন পেয়ার আছে। তাহলে এই অ্যাঙ্গেলগুলো হওয়া কত উচিত, এই অ্যাঙ্গেলগুলো হওয়া কত উচিত, এই অ্যাঙ্গেলগুলো হওয়া উচিত টেট্রাহেড্রালে যেটা ছিল 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে কি হচ্ছে, এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা, এটা 107 ডিগ্রির কাছাকাছি হচ্ছে, 107 ডিগ্রির কাছাকাছি হচ্ছে, যেটা কিন্তু লেস দেন 109.5 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা 107 ডিগ্রি পাচ্ছি, যেটা কিন্তু 109 ডিগ্রি 5 মিনিটে, 109.5 ডিগ্রি থেকে কম। তাহলে এটা কি করে হচ্ছে,
ওখানেও তো 4টা ইলেকট্রন রিজিয়নের মধ্যে রিপালশন হচ্ছিল, এখানেও 4টা ইলেকট্রন রিজিয়নের মধ্যে রিপালশন হচ্ছে, অথচ এখানে দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। তার মানে অবভিয়াসলি যে যে লোন পেয়ারের যে ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন আর বন্ড পেয়ারের যে ইলেকট্রন ডেন্সিটি রিজিয়ন তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি দেখা যাচ্ছে যে লোন পেয়ার এবং বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশন, আমরা যদি এখানে দেখি এখানে কার কার মধ্যে রিপালশন হচ্ছে, লোন পেয়ার বন্ড পেয়ার, কার মধ্যে রিপালশন হচ্ছে, লোন পেয়ার বন্ড পেয়ার, এটা তো এলপি, লোন পেয়ার এটা কি বন্ড পেয়ার। দেখা যাচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে যে রিপালশন সেটা অনেক বেশি তুলনামূলকভাবে বন্ড পেয়ারের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ। কেন না, তার কারণটা হচ্ছে লোন পেয়ারের যে ইলেকট্রন ডেন্সিটি, সেই লোন পেয়ারের ইলেকট্রন ডেন্সিটিটা বেশি ভলিউম জুড়ে থাকে। ওকে, এই যে আমি লোন এখানে আমি যেটা বলছি যে NH3 এইখানে যে লোন পেয়ারের যে ইলেকট্রন ডেন্স রিজিয়ন, এই রিজিয়নটা বেশি ভলিউম জুড়ে থাকবে, বাট বন্ড পেয়ারের যে ইলেকট্রন ডেন্স রিজিয়ন এটা কিন্তু বেশি ভলিউম জুড়ে থাকবে না। যদি বেশি ভলিউম জুড়ে থাকে তাহলে সে কি করবে, এরকম বেশি রিপালশন করতে পারবে, বেশি রিপালশন করতে ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে, বেশি ভলিউম জুড়ে থাকে, বেশি পরিমাণ যদি চার্জ থাকে বেশি ভলিউম জুড়ে, তাহলে কি হবে, পাশেরটাকে খুব সহজেই কি করবে, রিপালস করতে পারবে। তার মানে এই রিপালশনটা খুব বেশি হবে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারে। তাই যদি দুটো লোন পেয়ার থাকে, লোন পেয়ার থাকে, তাহলে দুটোই হাইলি ডেন্স রিজিয়ন, তাহলে আরও বেশি হবে। তার মানে অবশ্যই সবচাইতে বেশি রিপালশন হবে যদি লোন পেয়ার রিপালশন হয়, সবচাইতে বেশি হবে। তারপরে কি হবে, এটা সবচাইতে বেশি। তারপরে নেক্সট কে পড়বে লোন পেয়ারের সঙ্গে যদি বন্ড পেয়ারের রিপালশন হয়, তারপরে লাস্টে পড়বে বন্ড পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের রিপালশন। তাহলে বন্ড পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের রিপালশন সবচাইতে কম হবে, কিন্তু লোন পেয়ারের সঙ্গে লোন পেয়ারের রিপালশন তার থেকেও বেশি হবে, আর লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে মাঝামাঝি হবে। তাহলে এখানে কোনো লোন পেয়ার নেই, বাট একটা লোন পেয়ার বন্ড পেয়ার আছে, একটা বন্ড পেয়ার আছে, তাহলে নিশ্চয়ই এই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের যে রিপালশন সেটা বেশি হবে। তাই যদি এই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের রিপালশনটা বেশি হয় তাহলে কি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, ডিক্রিজ করবে, এই অ্যাঙ্গেলটা ডিক্রিজ করবে। কিন্তু এখানে আরেকটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে কেন লোন পেয়ার বেশি রিজিয়ন জুড়ে থাকছে বন্ড পেয়ারের চেয়ে, লোন পেয়ারের ভলিউমটা কেন আমি বেশি বলছি, লোন পেয়ারের যে ইলেকট্রন ডেন্স রিজিয়ন তার ভলিউমটা বেশি কেন বলছি, তার কারণ হচ্ছে যে এইখানে যে লোন পেয়ার রিজিয়নটা রয়েছে সেই লোন পেয়ার রিজিয়নটা একটা অ্যাটমের ইলেকট্রন, আর বন্ড পেয়ারের ইলেকট্রন কি দুটো অ্যাটম শেয়ার করছে। তাহলে এই ইলেকট্রনটা দুটো অ্যাটম দ্বারা টেনে রেখেছে ইলেকট্রন ডেন্স রিজিয়নটাকে, তাই দুটো অ্যাটম দ্বারা যদি টেনে রাখে তাহলে এটাকে স্কুইজড করবে কিভাবে, দুটো অ্যাটম দ্বারা যদি টেনে রাখে তাহলে কি ডেন্সিটি মানে রিজিয়নটা কি হবে, সরু হয়ে যাবে রিজিয়নের। যদি একটা আমরা স্ফিয়ার টাইপের কিছু বস্তুকে বেলুনে একটা যদি স্ফিয়ার টাইপের যদি বেলুনকে আমরা টেনে দিই তাহলে কি হবে, সেটা সরু হয়ে যাবে। তাহলে কি এই রিজিয়নটা যদি দুটো অ্যাটমের বন্ড পেয়ারটা যদি দুটো অ্যাটমের সঙ্গে যুক্ত তাহলে কি হবে, এই রিজিয়নটা কি হবে, সরু হয়ে যাবে। কিন্তু লোন পেয়ার কি, লোন পেয়ার তো একটা অ্যাটমের উপরে থাকে, তাহলে কি এর উপরে একজনের অধিকার, তাহলে কেউ আর টানা হিসেবে করছে না, তাহলে এটা কি থাকছে, এরকম থাকবে। তাহলে এর ভলিউমটা বেশি হবে, আর ভলিউমটা বেশি হওয়ার জন্য রিপালশন বেশি হবে, রিপালশন বেশি হলে কি হবে, এদিক থেকে রিপালশন যদি বেশি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, 190 ডিগ্রি থেকে একটু কমে যাচ্ছে, ওই জন্য 107 ডিগ্রি হয়ে যাচ্ছে। বাট স্ট্রাকচারটা কি থাকছে, স্ট্রাকচারটা যেটাকে বলবো, এই স্ট্রাকচারটার নাম কি বলবো, আগেটা ডেটাল ছিল, যদি এই বাহুটা থাকে আর এই বাহুটা এখানে নেই তাহলে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সেটা হচ্ছে কি না ট্রাইগোনাল পিরামিডাল। এটাকে আমরা বলছি কি না ট্রাইগোনাল পিরামিডাল। ওকে, ট্রাইগোনাল পিরামিডাল, এটা হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই বিষয়টাকে ডিসকাস করতে পারি অ্যামোনিয়ার ক্ষেত্রে, এই লোন পেয়ার বন্ড পেয়ারে যে বিষয়টা। ওকে, তো নেক্সট আমরা একটা নেব, যদি 6 ইলেকট্রন ডেন্স রিজিয়ন থাকে তাহলে প্রথমে আমরা কত ইলেকট্রন ডেন্স রিজিয়ন পেলাম, 3 ইলেকট্রন ডেন্স রিজিয়ন পেলাম, তারপরে 4 ইলেকট্রন ডেন্স রিজিয়ন পেলাম, এবারে আমরা 5 ইলেকট্রন ডেন্স রিজিয়ন বলতে পারি, 6 ইলেকট্রন ডেন্স রিজিয়নও বলতে পারি। তাহলে আগে 5 ইলেকট্রন ডেন্স রিজিয়নটার কথাই বলি। ওকে, তাহলে সেক্ষেত্রে কীরকম হবে, সাপোজ যদি আমরা 5 ইলেকট্রন ডেন্স রিজিয়নের কথা বলি, ওকে PF5। ওকে, আচ্ছা তাছাড়াও আমরা লোন পেয়ার একটা এক্সাম্পল দিতে পারি, H2 দিতে পারি, যেখানে আবার লোন পেয়ার বেশি আছে, দুটো লোন পেয়ার আছে। আমরা যদি H2 যে এখানে কি ছিল, এখানে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার, কিন্তু লোন পেয়ারও থাকতে পারে। H2 এর এক্সাম্পলটা নিলে বোঝা যাবে ভালো। ওকে, H2 এক্সাম্পলটা আগে এখানে দুটো লোন পেয়ার থাকবে, তারপরে আমরা 5 ইলেকট্রন ডেন্স রিজিয়নে যাচ্ছি। H2 এর ক্ষেত্রে দুটো লোন পেয়ার, কোনখানে না H তো আমরা যদি এটা এইভাবে করতাম, সাপোজ আমি যদি বলি এখানে অক্সিজেন আছে, লুইস ডট স্ট্রাকচার, এখানে H আছে, এখানে H আছে, এটা কিন্তু হবে না। তার কারণ কি, তার কারণ অক্সিজেন আমরা কি জানি, অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে এখানে,
দুটো লোন পেয়ার থাকে। তাই দুটো লোন পেয়ার মানে কি, এদের মধ্যে যে লোন পেয়ার যে রিজিয়ন আছে এদের মধ্যে তো রিপালশন খুব বেশি হবে, তাহলে কি হবে, এই এইচগুলোকে এদিকে সরিয়ে দেবে। ওই জন্য কি হয়, এখানে এরকম টাইপের স্ট্রাকচারটা হয়ে যায়, অ্যাঙ্গুলার স্ট্রাকচারটা হয়ে যায়। ওকে, অ্যাঙ্গুলার স্ট্রাকচার। কিন্তু এটাও কি, এটা তো কতগুলো রিজিয়ন আছে ইলেকট্রন, মানে কতগুলো ইলেকট্রন ডেন্স রিজিয়ন, চারটা কিন্তু, এই দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার। তাহলে আমরা যে এক্সাম্পলগুলো নিয়েছি যদি ভালো করে খেয়াল করা হয়, প্রথম যে এক্সাম্পলটা নিয়েছিলাম আমরা, প্রথম যে এক্সাম্পলটা CO2 ক্ষেত্রে ছিল দুটো ইলেকট্রন রিজিয়ন জায়গা ছিল, যদিও ডবল বন্ড ছিল বা দুটো ডবল বন্ড একই একই দিকে যদি থাকে তাহলে সেটা একটাই ইলেকট্রন ডেন্স রিজিয়ন আমরা বলতে পারি। তাহলে প্রথমে আমরা দেখলাম CO2 ক্ষেত্রে কি হয়েছিল, যে এখানে সাপোজ সি আছে, এদিকে একটা ইলেকট্রন ডেন্স রিজিয়ন, এদিকে একটা ইলেকট্রন ডেন্স রিজিয়ন, তাহলে এটা লিনিয়ার স্ট্রাকচার হয়েছিল। তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম যে যদি তিনটা ইলেকট্রন রিজিয়ন স্ট্রাকচার থাকে, রিজিয়ন থাকে, যেমন BF3, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখলাম, একটা প্লেনের উপরে কিন্তু এগুলো কি থাকছে, এইভাবে অ্যারেঞ্জ থাকছে একটা প্লেনের উপরে, BF3 এইভাবে একটা প্লেনের উপরে অ্যারেঞ্জ থাকছে। ওকে, তারপরে দেখলাম যে চারটা যদি ইলেকট্রন ডেন্স রিজিয়ন হয় তাহলে কি হচ্ছে, চতুস্তলক হচ্ছে, টেট্রাহেড্রাল হচ্ছে। তাহলে আমি CH4 থেকে শুরু করে এখানে পিওর চারটা বন্ড পেয়ার ছিল, তারপরে অ্যামোনিয়া NH3 ডিসকাস করলাম, এখানে তিনটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার, বাট 4 ইলেকট্রন ডেন্স রিজিয়ন। এখানেও তাই, H2O এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 ইলেকট্রন ডেন্স রিজিয়ন। তাহলে অ্যাকচুয়ালি 4 ইলেকট্রন ডেন্স রিজিয়ন যদি হয় তার স্ট্রাকচার হওয়া উচিত কিন্তু টেট্রাহেড্রাল, তার স্ট্রাকচার হওয়া উচিত টেট্রাহেড্রাল। কিন্তু কিন্তু টেট্রাহেড্রাল কেন হচ্ছে না, কারণ ওইদিকের কোনো অ্যাটম নেই, তাহলে সেই অ্যাটমটাকে বাদ দিলে আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি, জিওমেট্রিক্যাল স্ট্রাকচার পাচ্ছি। এবারে সেই জিওমেট্রিক্যাল স্ট্রাকচারের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে কিন্তু লোন পেয়ার বন্ড পেয়ার বা লোন পেয়ারের মধ্যে যে রিপালশন তার উপরে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি হওয়া উচিত ছিল টেট্রাহেড্রাল, বা কিন্তু হবে কি, এই ইলেকট্রন ডেন্স যে লোন পেয়ার রিপালশন খুব বেশি হওয়ার জন্য এটা এরকম একটা অ্যাঙ্গুলার শেপ নেবে। ওকে, তাহলে এই শেপটাকে সিম্পল অ্যাঙ্গুলার শেপ বলতে পারি, একটা কোণ এখানে তৈরি করেছে, জাস্ট একটা অ্যাঙ্গুলার শেপ হবে, এবং এই কোণটা আরও কম, অবশ্যই কম হওয়া উচিত। প্রথমে কত ছিল, প্রথমে এটার ক্ষেত্রে ছিল 109.5, এটার ক্ষেত্রে কত বললাম 107, তো এক্ষেত্রে দুটো লোন পেয়ার আছে, তার মানে আরও বেশি রিপালস করবে, তার মানে আরও কম হবে অ্যাঙ্গেলটা, এবং স্বাভাবিকভাবে কম হয় 104.5, 104.5 ডিগ্রি। ওকে, তো এইভাবে আমরা এই স্ট্রাকচারটা পেতে পারি H2 এর ক্ষেত্রে। তাহলে আমি এটাকে যদি একটু 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 সামারাইজ করি, ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে যে আমরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। যদি ব্যাপারটাকে আমি সামারাইজ করি এইভাবে, যে আমরা কি দেখলাম, নাম্বার অফ ইলেকট্রন রিজিয়ন, আমি যদি বলি যে নাম্বার অফ ইলেকট্রন রিজিয়ন, আর এদিকে আমরা বলছি অ্যারেঞ্জমেন্ট, অ্যাটমগুলোর অ্যারেঞ্জমেন্ট। ওকে, তাহলে আমরা দেখলাম যে নাম্বার অফ ইলেকট্রন রিজিয়ন যদি 2 হয় প্রথমে, তাহলে লিনিয়ার স্ট্রাকচার হলো, স্ট্রাকচার কি, স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। যদি 3 হয় তাহলে আমরা কি স্ট্রাকচার দেখলাম, ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। ওকে, আচ্ছা, যদি 4 হয় তাহলে আমরা কি দেখলাম, চারটা যদি হয় তাহলে ওর টেট্রাহেড্রাল শেপ। এগুলো অ্যাকচুয়ালি এবারে লোন পেয়ার থাকলে আর চেঞ্জ হচ্ছে আলাদা বিষয়, বাট অ্যাকচুয়ালি এগুলো হবে টেট্রাহেড্রাল শেপ, টেট্রাহেড্রাল হবে। ওকে, যদি 5 হয়, 5টা হয়, আমরা এটা করবো এখনই, 5টা বা 6টার ক্ষেত্রে কি হবে, 5টা যদি হয় তাহলে ট্রাইগোনাল বাইপিরামিড, ট্রাইগোনাল বাইপিরামিড, বাইপিরামিড বাইপিরামিডাল। ওকে, আচ্ছা, এটা অথবা এটাও হতে পারে স্কোয়ার পিরামিডালও কখনো কখনো হয়, আর স্কোয়ার পিরামিডাল বলছি আমরা কীভাবে, স্কোয়ার পিরামিডাল হতে পারে। ওকে, আর যদি 6 হয় তাহলে অক্টাহেড্রাল, অবশ্যই একটা অক্টাহেড্রাল। তাহলে আমরা এটা একটা এক্সাম্পল নিতে পারি, 5-এর আমরা এক্সাম্পল নেবো PF5। ওকে, 6-এর আমরা এক্সাম্পল নেবো SF6, PF5 অ্যান্ড SF6। ওকে, তাহলে প্রথমে আমরা যদি PF5 নিই, PF5 এর হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার। ওকে, এটা কি, এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই যে, ওকে, এই যে এখানে একটা কি ট্রাইগোনাল রয়েছে, এটি প্লেন, এটা একটা প্লেন দেখতে পাচ্ছি, একটা প্লেন রয়েছে, এই প্লেনের উপরে একটা আর নিচে একটা অ্যাটম রয়েছে। তো PF5 এর স্ট্রাকচার যদি বলি তাহলে সেই স্ট্রাকচারটা কীরকম হওয়া উচিত, মাঝখানে ফসফরাস থাকবে, লুইস ডট স্ট্রাকচার কী হবে, পাঁচটা এফ থাকবে, এফ 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 1 2 3 4 5, 5টা এফ থাকছে, 5টা।
এই 5টা এফ কিভাবে এরা ডিস্ট্রিবিউট থাকলে সবচেয়ে মিনিমাম এনার্জি কনফিগারেশন হবে যদি দেখা যায়, তাহলে সেটা দেখা যাচ্ছে যে এই অবস্থাটা। তো এই অবস্থাটা কি হচ্ছে, রিপালশনটা সবচাইতে কম হবে। কেন রিপালশনটা সবচেয়ে কম হবে? আচ্ছা, এছাড়াও আমি যেটা বলতে চাইছিলাম যে স্কোয়ার প্ল্যানারও হতে পারতো। স্কোয়ার প্ল্যানার হলে এটা আমরা কি দেখছি, এটা এই যে শেপটা, এই শেপ মানে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপ্রিয়াম। এখানে একটা ট্রিয়াঙ্গেল টাইপের তৈরি করছে, ট্রিয়াঙ্গেল, ঠিক আছে। আর এই বরাবর এক্সিয়াল বরাবর দুটো অ্যাটম রয়েছে, তো এটাকে ট্রিয়াঙ্গুলার বাইপিরামিডাল বলা হচ্ছে, ঠিক আছে। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে, এটা অ্যাকচুয়াল স্ট্রাকচারটা হয় ট্রিয়াঙ্গুলার বাইপিরামিডাল পিরামিডাল, ওকে, ট্রিয়াঙ্গুলার বাইপিরামিডাল। আচ্ছা, এছাড়াও কি হতে পারে, এছাড়াও কি স্কোয়ার, আমি এখনই বলছিলাম যে স্কোয়ার পিরামিডালও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কীরকম স্ট্রাকচারটা হবে, এই চারটা সাপোজ এইভাবে থাকলো, মানে এই যেটা নিচের দিকে আছে, সাপোজ এইটাও এইদিকে থাকলো উপরে, তাহলে এখানে একটা স্কোয়ার তৈরি করবে। মানে আমি এরকম বলতে চাইছি, এইখানে ফসফরাসটা থাকলো, এই উপরে একটা এফ, ওকে, নিচে একটা এফ, এদিকে একটা এফ, এদিকে একটা এফ। আচ্ছা, এইভাবে আঁকলে ভালো সুবিধা, এইদিকে দুটো, এইদিকে দুটো, এফ 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 এফ, ওকে। তাহলে এরা কি করবে, একটা স্কোয়ার তৈরি করবে, এখানে স্কোয়ার তৈরি করবে, আর একটা এখানে থাকলো, এই 5টা হলো। এখানে কি হয়েছে, এখানে 3টা রয়েছে, এই প্লেনটাতে 3টা রয়েছে, এই ইকুয়েটরিয়াল প্লেন এই বরাবর প্লেনটাতে রয়েছে 3টা, আর একটা উপর দিকে রয়েছে, একটা নিচের দিকে রয়েছে, এগুলো সব এফ। মাঝখানে কি আছে, পি, সব এফ, মাঝখানে রয়েছে পি, ওকে। তাহলে কিন্তু এই কনফিগারেশনটির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ড পেয়ার আছে আমরা দেখবো। এই একটা আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ড পেয়ার, এই একটা আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ড পেয়ার, এই একটা আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ড পেয়ার, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দিকে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বন্ড পেয়ারগুলো আছে, সেই যত বেশি নাম্বার অফ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ড পেয়ার থাকবে, তত কি হবে, তত আমরা স্টেবল দেখতে পাবো, ওকে। তত আমরা স্টেবিলিটি দেখতে পাবো। তো এই জন্য কী হবে, এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এটার ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কম রয়েছে, ওকে। কাজে এই এফটাকে কী করবে, এর দ্বারা রিপালশনটা বেশি হবে, মানে একটা 90 ডিগ্রি কমে যাচ্ছে না, এই বরাবর যদি থাকে সাপোজ, হ্যাঁ, যদি এই বরাবর একটা এফ থাকে, তাহলে কি হচ্ছে, এই দিকে একটাই দুটো মাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের রিপালশনটা সবসময় বেশি হবে। যেমন আমরা আগেই বলছিলাম, সাপোজ AB2 একটা মলিকুলস আমরা দেখেছিলাম, তাহলে কি হচ্ছে, এ বি অ্যাটমের এ অ্যাটমের দুপাশে দুটো বি আছে, তাহলে এটা কি, এটা মোর স্টেবল। কিন্তু যদি এরকম থাকে, সাপোজ যদি এরকম থাকে যে এ বি বি, এটা কি স্টেবল হবে? স্টেবল তো হবে না, রিপালস হয়ে যেত। রিপালস হয়ে কোন স্টেবল অবস্থাটা আসতে চাইবে, এইটাতেই আবার আসতে চাইবে, এবি এতেই আবার আসতে চাইবে, ঠিক আছে। তাহলে এইটা আমাদেরকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে যে কতগুলো 9 ডিগ্রি রোটেশন হচ্ছে, মানে মিনিমাম এনার্জি কনফিগারেশনটা হবে আর, ঠিক আছে। তো যদি আমাদের বেশি 90 ডিগ্রি রিপালশন হয়, তাহলে কিন্তু বেশি 90 ডিগ্রি রিপালশন কিন্তু স্টেবল কনফিগারেশন দিতে পারবে না। বেশি 90 ডিগ্রি রিপালশন, আমি রিপিট করছি, বেশি 90 ডিগ্রি রোটেশন, 90 ডিগ্রি রিপালশন, বেশি 90 ডিগ্রি রিপালশন কিন্তু স্টেবল কনফিগারেশন দিতে পারবে না, ওকে। কি বললাম, হ্যাঁ, বেশি 90 ডিগ্রি, ঠিক বলছি, বেশি 90 ডিগ্রি রিপালশন। 90 ডিগ্রি রিপালশন যদি হয়, বেশ 90 ডিগ্রি রিপালশন হলে কী হবে, মানে 90 ডিগ্রি পজিশন যদি থাকে, তাহলে রিপালস বেশি করতে চাইবে তুলনামূলকভাবে, এর থেকে যদি বেশি আরও বেশি অ্যাঙ্গেল হতে চাইবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। যেমন এটার ক্ষেত্রে আমরা এক্সাম্পলটা দিচ্ছি যে এ বি 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 বি, ওকে। তাই যদি 90 ডিগ্রি থাকতো, সাপোজ বিটা এখানে থাকতো, সেটা থাকতে পারবেন। তাহলে 90 ডিগ্রি রোটেশনটাকে ফেভারেবল, 90 ডিগ্রি পজিশনটাকে ফেভারেবল পজিশন নয়, এভাবে বলতে পারি। 90 ডিগ্রি পজিশনটা ফেভারেবল পজিশন নয়, তাই জন্য কি করতে চাইবে, মিনিমাম এনার্জি কনফিগারেশনের জন্য 90 ডিগ্রি পজিশনটাকে বাদ করতে চাইবে, ওকে। তো সেগুলো আমরা আবার পরে পরে অন্য স্ট্রাকচারের ক্ষেত্রে দেখবো অবশ্যই। তাহলে এইখানে আলটিমেট স্টোরিটা কী হলো, আলটিমেট স্টোরিটা যেটা হচ্ছে যে এটা আমি PF5 নিয়েছিলাম বোধহয়, PF5 নিয়েছিলাম। তাহলে এইখানে যেটা স্টোরিটা হচ্ছে, এখানে 90 ডিগ্রির কেসটা হচ্ছে ভেরি বেশি ইম্পর্টেন্ট, যে PF5 এর যে কেসটা হচ্ছে, সেটা হচ্ছে এইখানটাতে একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এইখানে একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, ওই পাশে একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর এইটা হচ্ছে 90 ডিগ্রি, বেশি 90 ডিগ্রি, বেশি 90 ডিগ্রি, ওকে। তো দেখা যাচ্ছে এইটা হচ্ছে স্লাইটলি লোয়ার এনার্জি কনফিগারেশন, স্লাইটলি
এইটা এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যেটা যে স্লাইটলি লোয়ার এনার্জি কনফিগারেশন, স্লাইটলি লোয়ার এনার্জি কনফিগারেশন। কিন্তু যদি আমি স্কোয়ার প্ল্যানারটা নিতাম, যেটা আমরা এইখানে দেখছিলাম, সেটা কিন্তু পজিশনটা তোমরা অ্যাটমগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ওইটার ক্ষেত্রে পজিশনটা কিন্তু ততটা স্ট্রং পজিশনে থাকছে না। মানে যেটা আমরা স্কোয়ার বলতে চাইছিলাম, যে সাপোজ পি এর সঙ্গে যদি এইভাবে এফ চারটা থাকে, তাহলে এদের মধ্যে কিন্তু অ্যাঙ্গেলগুলো আমরা দেখেই বুঝতে পারছি যে এইটার ক্ষেত্রে যেমন 120 120 120 ছিল, এগুলোর ক্ষেত্রে 120 120 নেই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এইদিকে একটা এফ হচ্ছে 90 ডিগ্রি পার্সেন্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি 90 ডিগ্রি থিওরিটা একদম এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে পারছি না, পরেরটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। বাট এইখানে এইটা বললে যথেষ্ট যে এইগুলো কি আছে 120 120 120 করে আছে, তাই যত বেশি অ্যাঙ্গেল আছে তার মধ্যে কি রিপালশনটা তত কম হবে পারে, তাই এটাকে এর এনার্জিটা স্লাইডলি কম হবে এটার থেকে। ওই জন্য এই স্ট্রাকচারটা ফেভারেবল হবে পিএফ 5 এর ক্ষেত্রে, যেটা হচ্ছে যে ট্রাইগোনাল বাই পিরামিডাল, স্কোয়ার পিরামিডাল কিন্তু হবে না। ওকে, নেক্সট আমরা SF6 দেখব, যেটা হচ্ছে কি টেট্রাহেড্রা যদি 6টা থাকে, SF6 এর 6 ইলেকট্রন ডেন্স রিজিয়ন থাকবে, বাট কোনো লোন পেয়ার নেই, বাট 6 ইলেকট্রন ডেন্স রিজিয়ন থাকছে। যেমন আমরা স্ট্রাকচারটা আঁকলে বুঝতে পারবো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে এসের 6 পাশে কি ছটা এফ থাকবে, এফ। ওকে, তাহলে দেখা যাবে যে সবচাইতে যেটা কনফিগারেশন হবে ভালো, মানে মিনিমাম এনার্জি কনফিগারেশন হবে, এখানে থাকবে এস আর এইদিকে থাকবে এফগুলো। তাহলে এটা কি, এটা হচ্ছে SF6 এবং এটার নাম কি, এটার নাম হচ্ছে অক্টাহেড্রা। দিস ইজ ভেরি সিম্পল, যদি লোন পেয়ার না থাকে ভেরি সিম্পল, অ্যাঙ্গেলগুলো কি দেবে অক্টাহেড্রালে যেরকম অ্যাঙ্গেল হয় সেই অ্যাঙ্গেলগুলোই থাকবে। ওকে, এবারে নেক্সট আমরা যেটা পড়বো SF4 যদি হয়, SF6 না হয়, তখন কি হবে লোন পেয়ারের ব্যাপারটা চলে আসবে, তখন এই প্রবলেমটা দেখা যাবে। ওকে, তার দুটো ইম্পর্টেন্ট আমরা পড়বো, একটা হচ্ছে যে SF4 আর একটা হচ্ছে BRF3। এইটা SF4 এর যে কনফিগারেশন। ওকে, তো এই যদি আমরা কনফিগারেশন দেখি, মানে লুইস ডট স্ট্রাকচার দেখি, আমি আরও যদি করি এটা, সালফার হচ্ছে 6 বাইরের কক্ষে, আর ফ্লুরিন হচ্ছে 4 × 7, তার সাথে 28, 28 আর 6 কত হচ্ছে 34। ওকে, তাহলে এসের এবং সেন্টারটা হচ্ছে এস, আর 4টা এফ যদি আমি এইভাবে দেখাই 3 4 এফ 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 এফ, তাহলে 4 2 8টা ইলেকট্রন ব্যবহার হয়ে গেছে, তাহলে 34 - 8 কত হচ্ছে 8 6 14 26 26। তাহলে এবার এগুলো দিতে হবে 2 2 4 2 6 2 8টা হয়েছে, তাহলে এখানে আরও 6টা লাগবে, তাহলে 2 2 4 2 6 2 2 4 2 6 2 2 4 2 6 2 2 4 2 6, তাহলে কটা হলো 4 × 24টা। তাহলে এখন দুটো বাকি আছে, সে দুটো কোথায় দেখো সালফারের এখানে, তার মানে এখানে একটা লোন পেয়ার থাকবে। যে লোন পেয়ার থাকবে এবারে কি করতে শুরু করবে, রিপালশন করতে শুরু করবে। তাহলে আগে কি ছিল, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, SF4। হ্যাঁ, তাহলে SF4 হওয়া উচিত কী ছিল, যেহেতু 1 2 3 4 5 5টা, যেহেতু আমরা কি 1 2 3 4 5 1 2 3 4 5 5টা ইলেকট্রন ডেন্স রিজিয়ন আছে, আর 5টা ইলেকট্রন ডেন্স রিজিয়ন তাহলে কী হবে বললাম এখন, এই যে ট্রাইগোনাল বাই পিরামিডের হওয়া উচিত ছিল, যেমন PF5 এর হয়েছিল, কিন্তু এখানে এই যে PF5 হয়েছিল, কিন্তু এখানে তো PF5 এর মতো শেপ নেই। তাহলে কী হচ্ছে, এই দিকের যে অ্যাটমটা ছিল সেইটার জায়গায় কী রয়েছে, সেইটার জায়গায় এখানে একটা কী রয়েছে, লোন পেয়ার রয়েছে। কাজে এরকম ধরনের একটা স্ট্রাকচার হবে, এই স্ট্রাকচার অ্যাঙ্গেলগুলো সেই অনুযায়ী বিকর্ষণের জন্য চেঞ্জ হবে, এবং এই স্ট্রাকচারটার নাম কি, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে সিস। ওকে, একটু খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে সিস স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার হবে। এবং এইখানে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এই কেসটার ক্ষেত্রে কতগুলো 90 ডিগ্রি আছে লোন পেয়ারের সঙ্গে। এটি লোন পেয়ার, তো লোন পেয়ারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই ফ্লুরিনের একটা 90 ডিগ্রি রয়েছে, আর এই দিকের যে ফ্লুরিনটা থাকবে এই ফ্লুরিনটাও 90 ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি। ওকে, তাহলে দুটো 90 ডিগ্রি পজিশন আছে, কিন্তু এমন হতে পারে 3টে 90 ডিগ্রি পজিশনও হতে পারে। সাপোজ যদি আমাদের কনফিগারেশনটা এরকম থাকে, এই কনফিগারেশনটা বাদ দিয়ে যদি আমরা এই কনফিগারেশনটার কথা বলি, সাপোজ এখানে এস রয়েছে মাঝখানে, আর বাকি এইদিকে একটা রয়েছে, সাপোজ এইদিকে একটা রয়েছে, এইদিকে একটা রয়েছে, আর এইদিকে একটা রয়েছে। ওকে, তাহলে এইখানে কি হবে, এই জায়গাটাতে কি হবে, এইখানে একটা লোন পেয়ার। ওকে,
তাহলে লোন পেয়ারটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এইখানটাতে রয়েছে সাপোজ। ওকে, তাহলে এখানে কি হবে, এইটা একটা 90 ডিগ্রি পজিশন হবে, এইটা একটা 90 ডিগ্রি পজিশন হবে, এইটা একটা 90 ডিগ্রি পজিশন হবে। সেক্ষেত্রে তিনটা 90 ডিগ্রি পজিশন থাকবে, 390 ডিগ্রি পজিশন। ওই জন্য আমরা এই ধরনের স্ট্রাকচারটাকে নেবো না। ওকে, তাহলে হতে পারে, আমি এটি বলতে চাইছি যে হতে পারে আরও অন্য কনফিগারেশন আমার আমার পসিবল। 3 ডাইমেনশনে যে শুধু এই 3 ডাইমেনশনে যদি এই 1 2 3 4 5টা রিজিয়নকে নিয়ে যে 3 ডাইমেনশনে শুধু এই ধরনের স্ট্রাকচারটাই পসিবল তা তো নয়, সেই স্ট্রাকচারটা অন্য স্ট্রাকচারও হতে পারে। কিন্তু আমরা কেন এই শীর্ষ স্ট্রাকচারটাকে নিচ্ছি, তার কারণ এখানে নাম্বার অফ 90 ডিগ্রি পজিশন কম অন্য স্ট্রাকচারের থেকে। এটাই বলছি, নাম্বার অফ 90 ডিগ্রি পজিশন যত বেশি হবে তত কি হবে, সেটা ফেভারেবল স্ট্রাকচার হবে। ওকে, আর লোন পেয়ারগুলো, লোন এখানে কি হচ্ছে, লোন পেয়ারটা যেটা থাকছে, লোন পেয়ারটা যদি ইকুইটোরিয়াল প্লেনে থাকে। ওকে, তো ইকুইটোরিয়াল প্লেন কেন বলছি, এই প্লেনটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন, এখানে একটা ট্রিয়াঙ্গেল হচ্ছে যে, হ্যাঁ এইটা হচ্ছে একটা ইকুইটোরিয়াল প্লেন। এবার আমরা যদি একটা প্লেন দেখি, প্লেন ইকুইটোরিয়াল প্লেনে যদি হয় লোন পেয়ারটা, তাহলে তার এদিকে একটা অ্যাক্সিয়াল, এদিকে একটা অ্যাক্সিয়াল। আমাদের যেটা PF5 ছিল, এই যেটা এর ইকুইটোরিয়াল প্লেন কোনটা, এইটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেনটা অ্যাকচুয়ালি। তো এইখানে যখন লোন পেয়ারটা থাকবে, এইখানে যখন লোন এইটার বদলে কি হচ্ছে, লোন পেয়ার হচ্ছে, তাহলে এইখানে যখন লোন পেয়ারটা থাকবে তখন সেটা বেশি ফেভারেবল স্ট্রাকচার হবে। কারণ সেক্ষেত্রে কি হচ্ছে, আমার এই একটা 90 ডিগ্রি পজিশন পাচ্ছি, এই একটা 90 ডিগ্রি পজিশন পাচ্ছি, দুটো 90 ডিগ্রি পজিশন পাচ্ছি। বাট আদারওয়াইজ আমরা যদি অন্য জায়গায় এইটাকে এই লোন প্যাডটাকে রাখতে চাই, তাহলে নাম্বার অফ 90 ডিগ্রি পজিশন বেশি হয়ে যাবে। তাহলে আমাদের ফেভারেবল কন্ডিশনে কী হবে, যাতে লোন প্যাডটা ইকুইটোরিয়াল প্লেনে থাকে। ইকুইটোরিয়াল মানে এই, যেমন আমরা ইকুইটোরিয়াল প্লেন বলতে কী বুঝি, যেমন আমরা এটা যদি আর্থ বলি, পৃথিবী বলি, তাহলে পৃথিবীর ইকুইটোরিয়াল প্লেন কোনটা, এইটা এখানে যে প্লেনটা হয়। তাহলে এখানে সেরকম, এখানে কি এটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেন, আর এর উপরের দিকে একটা অ্যাটম আছে, নিচের দিকে একটা অ্যাটম আছে। ওকে, তাহলে সেই বিষয়টাই আমরা এইখানেও দেখিয়েছি, তাই এটা সেম। তাহলে এইখানে এই ট্রিয়াঙ্গেলটা এইখানে দেখানো হয়েছে আর কিছুই না, আর এক্সিয়াল অ্যাটমগুলো এই পাশে দেখানো হয়েছে। ওকে, তাহলে এইটার স্ট্রাকচারটা হবে এরকম ধরনের, যেটাকে আমরা শীর্ষ স্ট্রাকচার বলবো, যেখানে 290 ডিগ্রি রিপালশন হবে। ওকে, আদারওয়াইজ অন্য কেসে যদি আমরা নিতে চাই, আমরা যদি লোন প্যাডটাকে সাপোজ এই দিকে রাখি, হ্যাঁ সাপোজ আমরা লোন প্যাডটাকে, আমি বলছি এই অ্যাটমটাকে সাপোজ এদিকে রেখে দিলাম, এই ফ্লোরিন অ্যাটমটাকে সাপোজ এদিকে রেখে দিলাম, আর লোন প্যাডটাকে এখানে লোন প্যাডটাকে রেখে দিলাম। ওকে, তাহলে ফ্লোরিন অ্যাটমটা যদি এইদিকে রাখি আর লোন প্যাডটা যদি এইদিকে রাখি, তখন কী হবে, তখন সেটা ইকুইটোরিয়াল প্লেনে থাকছে। ওকে, তখন সেক্ষেত্রে এই লোন পেয়ারের সঙ্গে যে এইদিকে একটা 90 ডিগ্রি পজিশন থাকছে, ওকে নিচের দিকে একটা 90 ডিগ্রি পজিশন, এদিকে এই বন প্যাডটার সঙ্গে ওইদিকে একটা 90 ডিগ্রি পজিশন থাকছে, এদিকে একটা 90 ডিগ্রি পজিশন থাকছে, এখানে একটা 90 ডিগ্রি পজিশন থাকছে, এখানে তিনটা 90 ডিগ্রি পজিশন চলে আসছে, 390 ডিগ্রি রিপালশন অঞ্চল চলে আসছে। তাহলে সেক্ষেত্রে 390 ডিগ্রি রিপালশনের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে। ওকে, তাহলে আমাদেরকে বন প্যাডটা কী করতে হবে, ওইখানটাতে গেলে আরও বোধহয় ভালো বোঝা যাবে, ক্লিয়ার করতে পারছি না ব্যাপারটা এইখানটা থেকে। ঠিক আছে, আমরা বলতে চাইছি যে যদি সাপোজ যদি এইখানে লোন প্যাডটা থাকে, এইখানে লোন প্যাডটা থাকলে কি হচ্ছে, এই লোন প্যাডটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেনের লোন পেয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ 90 ডিগ্রি যে পজিশন লোন প্যাডটার সঙ্গে এদিকে একটা থাকছে, এদিকে একটা থাকছে, দুটো থাকছে। বাট যদি লোন প্যাডটা এইখানে থাকে, লোন প্যাডটার সঙ্গে যে নাম্বার অফ 90 ডিগ্রি পজিশন, সেটা এইদিকে একটা হচ্ছে, এইটার সঙ্গে এইটার একটা হচ্ছে, আর এইটার সঙ্গে এইটার একটা হচ্ছে। আশা করি এবার বুঝতে পারলাম। তাহলে কি হলো, তিনটা 90 ডিগ্রি পজিশন হচ্ছে, 390 ডিগ্রি পজিশন, এদিকে একটা লোন পেয়ারের সঙ্গে, এদিকে একটা, এদিকে একটা। লোন পেয়ারের সঙ্গে তিনটা 90 ডিগ্রি পজিশন হয়, তাহলে সেটা ফেভারেবল স্ট্রাকচার হবে না। তাহলে ফেভারেবল স্ট্রাকচার কোনটা হবে, যখন দুটো 90 ডিগ্রি পজিশন হচ্ছে, সেটা তখনই পসিবল হচ্ছে যদি লোন পেয়ারটা ইকুইটোরিয়াল প্লেনে থাকে। ওকে, তখন সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি, শীর্ষ স্ট্রাকচার বলছি। ওকে, আমরা আরেকটা স্ট্রাকচারের কথা বলি। ওকে, এটা একটা স্ট্রাকচার বলবো, হচ্ছে BRF3। ওকে, তো BRF3 যদি আমরা লুইস ডটটা দেখি, ব্রোমিনের হচ্ছে বাইরের কক্ষে কত 7টা থাকবে, ফ্লুরিনের 7টা, প্লাস 3 × 7, 3 7 21, 21-এর সাথে কত হবে 28, টোটাল 28টা। তাহলে সেন্ট্রাল অ্যাটম কি ব্রোমিন, 3টা ফ্লুরিন আমরা এইভাবে দিতে পারি, F F F, 2 2 4 2 6টা, 6টা ইউজ হয়ে গেল, তাহলে -6, 28 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে
22, 22 এখানে ছটা করে থাকবে, 2 2 4 2 6, 2 2 4 2 6, 2 2 4 2 6, 318টা। তাহলে চারটা পড়ে থাকলো, তাহলে চারটা কী হবে, ব্রোমিনের এখানে লোন পেয়ার হিসেবে অবস্থান করবে। তাহলে এই লোন পেয়ার রিপালশন হতে শুরু করবে। এই লোন পেয়ার রিপালশন যদি হয় দুটো লোন পেয়ার, তাহলে সবচাইতে স্টেবল কনফিগারেশন হবে এই শেপটা। তখন এই তিনটে ফ্লোরিন মানে এখানে মাঝখানে ব্রোমিন থাকবে, ওকে। আর এই লোন পেয়ারগুলো দ্বারা এমনভাবে এটা রিপালস করবে, লোন পেয়ারগুলো দুটো লোন পেয়ার, যাতে করে এই বরাবর অবস্থান করে, যেটাকে টি শেপ বলা হয়। টি শেপ দেখতে পাচ্ছি, এদিকে টি এর মতো শেপটা আছে, টি শেপ, ওকে। তো এটা হচ্ছে BR3, ওকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই লোন পেয়ারের সঙ্গে এদিকে একটা 90 ডিগ্রি পজিশন রয়েছে, এদিকে একটা 90 ডিগ্রি পজিশন রয়েছে, অর্থাৎ দুটো 90 ডিগ্রি পজিশন থাকছে লোন পেয়ারের সঙ্গে। দুটো লোন পেয়ার রয়েছে, হ্যাঁ, এদিকে একটা লোন পেয়ার রয়েছে, এদিকে একটা লোন পেয়ার রয়েছে। আচ্ছা, কটা রিজিয়ন? 1 2 3 4 5, 5টা রিজিয়ন আছে। 1 2 3 4 5, তাহলে 5 রিজিয়ন মানে কি? অ্যাকচুয়ালি শেপ কোনটা হওয়া উচিত? এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত, 5 রিজিয়ন। 5 রিজিয়নের শেপ হচ্ছে এটা হওয়া উচিত, এটা 5 রিজিয়নের শেপ। এবারে কি হয়েছে, এখানে এখানে দুটো লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার কোনখানে রাখবো? ইকুইটোরিয়াল প্লেনে রাখবো। আমি একটু আগে বললাম ইকুইটোরিয়াল প্লেনে যদি লোন পেয়ারগুলো থাকে, তাহলে সেটা হচ্ছে মোস্ট স্টেবল কনফিগারেশন, কারণ নাম্বার অফ 9 ডিগ্রি পজিশন তাহলে কম হচ্ছে, ওকে। আদার্সওয়াইজ যদি এইখানে এইগুলোতে রাখি, তাহলে এইগুলোতে যদি রাখি লোন পেয়ারগুলো, তাহলে নাম্বার অফ 9 ডিগ্রি পজিশন অনেক বেশি হবে, ওকে। সেক্ষেত্রে এইদিকে একটা হয়ে যাচ্ছে, এইদিকে একটা হয়ে যাচ্ছে দুটা, এদিকে একটা হচ্ছে তিনটা, এদিকে চারটা, ওকে। এটার সঙ্গে এটা 5টা, এটার সঙ্গে এটা 6টা, 6টা হবে পজিশন, 6 9 ডিগ্রি পজিশন হবে, ওকে। একটা হচ্ছে লোন পেয়ারের সঙ্গে, এদিকে একটা লোন পেয়ার, এদিকে লোন পেয়ার, এদিকে একটা, এদিকে দুটা, তিনটা, চারটা, 5টা, 6টা, ওকে। 6 9 ডিগ্রি পজিশন হবে, 6 90 ডিগ্রি পজিশন। আদারওয়াইজ বাট যদি আমি ইকুইটোরিয়াল প্লেনে রাখি, সিম্পল, এইখানে একটা লোন পেয়ার দিয়ে দিই, এইখানে একটা লোন পেয়ার দিয়ে দিই, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? এই দুটো বাদ দিয়ে দিলে লোন পেয়ার মানে কি, সেখানে কোনো অ্যাটম নেই, স্ট্রাকচার এই যে টি শেপ স্ট্রাকচার, ওকে। তাহলে সেটা কি, সেখানে কত কত 90 ডিগ্রি, 3টে 90 ডিগ্রি পজিশন থাকছে এই লোন পেয়ারের সঙ্গে, ওকে। এই যদি আমি লোন পেয়ার রাখি, এই একটা পজিশন থাকছে, এই একটা পজিশন থাকছে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে, ওকে। তাহলে এইভাবে আমরা ভাবতে পারি বিষয়টাকে, ওকে। তাহলে আমরা নেক্সট ক্লাসে ডিটেলস আরও ভ্যালেন্স ব্যান্ড থিওরি পড়বো, আরও কিছু স্ট্রাকচারও বলবো, ওকে। আজকে এখানে থাক।